গতকাল বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো দিন রচিত হয়েছে। আমরা জানি আইনের চোখে সবাই সমান। এটাই হওয়া উচিত একটি সভ্য রাষ্ট্রের মূল ভিত্তি। কিন্তু যখন একটি সুনির্দিষ্ট খুনের মামলা যেখানে একজন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেই মামলা যখন আদালত আমলেই নিতে অস্বীকার করে, তখন বুঝতে হবে দেশের মেরুদণ্ডে পতন ধরেছে। ঘটনাটি 12ই মার্চের। ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোনাক জাহান তাকির আদালতে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনের বিরুদ্ধে একটি খুনের মামলার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত অত্যন্ত রহস্যজনকভাবে এবং দ্রুততার সাথে সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। প্রশ্ন হলো কেন? একজন মানুষ কি শুধু উপদেষ্টা বা ছাত্রনেতা হওয়ার কারণে খুনের মামলার দায় থেকে মুক্তি পেতে পারেন? পুলিশ কি এদেশের নাগরিক নয়? তাদের জীবন কি কোনো মূল্য নেই? আজ আমরা এই বিচারহীনতার ময়নাতদন্ত করব। আমরা দেখব কিভাবে তারেক রহমানের এই বর্তমান সরকারের আসলে সেই পিচাস ইউনূসের সরকারের পদঙ্ক অনুসরণ করছেন। আজ কথা হবে তপ্ত ভাষায়, কারণ সত্য যখন চাপা দেওয়া হয় তখন শব্দকে প্রতিবাদী হয়ে উঠতেই হয়। দর্শক, আমরা একটু রিপোর্টটা দেখে আসি। এই প্রসঙ্গে যে রিপোর্টটা আছে, আসিফ সহ 42 জনের বিরুদ্ধে পুলিশ হত্যার মামলার আবেদন আমলে নিল না আদালত। আপনারা দেখছেন এই যে ফকিন্নির পোলা টোকাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু জনসাধারণ এবং সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন সময় তুলছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনকে আসামি করে করা মামলার আবেদন গ্রহণ করেনি আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রৌনক জাহান তাকির এর আদালত সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়। তবে অভিযোগের বিষয়টি শুনানি ও পর্যালোচনা শেষে আদালত মামলাটি আমলে নেয়নি। দর্শক দেখেন, আদালত আমলে নেয়নি। একটা ফৌজদারি মামলা, একটা হত্যা মামলা আবেদন করেছে। যে ব্যক্তি করেছে সে জানে যে এটা থানায় গেলে মামলাটা নিবে না। এখন সে কিন্তু ভরসা পেয়েছে এই জায়গাটাতে, বা বিশ্বাস করার চেষ্টা করেছে এই জায়গাতে, যে আদালতে গেলে নিশ্চয়ই সে ন্যায় বিচার পাবে, অন্তত অভিযোগটা নিবে, মামলার তদন্ত হবে এবং সত্যটা বেরিয়ে আসবে। কিন্তু আদালত সেই সুযোগই দিল না। তার মানে নাগরিকদের আইনে শাসন পাওয়ার যে সুযোগ, সেটা কিন্তু আদালত রুদ্ধ করলো এখানে। অভিযোগপত্রে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট 42 জনের নাম উল্লেখ করা হয়। মামলার আবেদনকারী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ি থানার জঙ্গিরাই গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল খায়েরের ছেলে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট অধ্যাপক ডক্টর পিচাস ইউনূসের নেতৃত্বে বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে 3 জন উপদেষ্টা করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তিনি সরকারে বসে কিন্তু ব্যাপক দুর্নীতি করেছেন। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। দর্শক, আমরা এখানে যেটা দেখলাম, ঘটনাটা আসলে যদি আমরা বিশ্লেষণে যাই, কি দাঁড়াচ্ছে বাংলাদেশের আইন পরিস্থিতি, বিচার ব্যবস্থা আসলে কোন পর্যায়ে যাচ্ছে, যেখান থেকে আমরা আসলে এই দেশ ও জাতিকে কি আইনের শাসনের কি উপহার দিতে পারি, কতটুকু সুযোগ রয়েছে, বা তারেক রহমানের সরকার এই দেশের জনগণকে কতটুকু আইনের শাসন দিবেন বা পুলিশের বিচার করবেন, সেই বিচার যদি আমরা করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে মামলার আবেদনকারী যে জালাল, তিনি একজন পিতৃহারা বা স্বজনহারা সাধারণ মানুষ। তিনি অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় আসিফ মাহমুদ সরাসরি নির্দেশদাতা এবং জড়িত ছিলেন। আসিফ মাহমুদ, যিনি ইউনূস সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, বর্তমানে নাগরিক পার্টির মুখপাত্র। ভাবুন একবার, যে আসিফ মাহমুদ শ্রম ও ক্রীড়া এবং স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে যখন একটি ফৌজদারি মামলার অভিযোগ উঠে, তখন আদালত কেন তা তদন্তের নির্দেশ দিল না? একটি সাধারণ জিডি বা অভিযোগ হলো না, কেন হলো না? এটা তো হওয়ার কথা ছিল। কিন্তু এটা তো একটা হত্যা মামলা। এটা কি প্রমাণ করে না যে আদালত আজও স্বাধীন নয়? আওয়ামী লীগের আমলে আমরা বিচার বিভাগকে যে গোলামিতে দেখেছিলাম, বা বলছেন অনেকে যে বিচার বিভাগ স্বাধীন ছিল না, তারেক রহমানের এই তথাকথিত শাসন আমলে আমরা তার চিত্রটা কি দেখছি? সেই একই চিত্র দেখছি, নাকি তার চেয়ে আরো ভয়ঙ্কর চিত্র দেখছি? দর্শক, আমরা তার চেয়ে আরো ভয়ঙ্কর চিত্র দেখছি। কারণ আওয়ামী লীগ আমলে আমরা যেটা দেখেছি, আপনি আদালতে গেলে অন্তত আপনি বিচার প্রার্থী হয়ে বিচার পেয়েছেন, তদন্ত হয়েছে, মামলার তদন্ত হয়ে সেটা সত্যমিথ্যা, সেটা একটা বিচার হয়েছে।
মামলার আবেদন আমলে না নেওয়া মানে হলো অপরাধীকে দায় মুক্তি দেওয়া, এটি অদৃশ্য সার্টিফিকেট দেওয়া। আসিফ মাহমুদ কি আইনের ঊর্ধ্বে, নাকি তার এনসিপি টার্গেট এই যে ট্যাগটি করা হচ্ছে তাকে খুনের মামলা থেকে সুরক্ষা দিচ্ছে? এবার আসি এই নাটকের সবচেয়ে বীভৎস অংশ। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, পুলিশ হত্যার বিচার হলে ৭১-এ রাজাকার হত্যার দায় মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। হে আল্লাহ, একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে এই কথা কিভাবে বের হয়? আপনি ১৯৭১ সালে সেই পৈশাসিক রাজাকারদের সাথে ২০২৪ সালের প্রজাতন্ত্রের কর্মচারীর তুলনা করছেন। মুক্তিযোদ্ধারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা দেশকে মুক্ত করেছিলেন পাকিস্তানি হানাদারদের কাছ থেকে এবং এদেশীয় পাকিস্তানের দোসরদের কাছ থেকে। আর এই জুলাই মাসে যারা পুলিশকে পিটিয়ে মেরেছে তারা কি মুক্তিযোদ্ধা? স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রমাণ করে এই সরকার খুনিদের রক্ষার্থে কতটা মরিয়া। ইউনূস সরকার যেমন জুলাই আত্মহত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে, তারেক রহমানের এই সরকারও সেই একই পথে হাঁটছে এবং তারই লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কি তবে এদেশের শত্রু? পুলিশ কি তবে মানুষ নয়? একজন পুলিশ সদস্যের কি কোনো পরিবার নেই? তার কি সন্তান নেই? রাষ্ট্র যখন খুনের সাফাই গায় তখন বুঝতে হবে সেই রাষ্ট্র একটি পৈশাসিক শাসনে পরিণত হয়েছে। এটি কি তবে খুনিদের নতুন বাংলাদেশ হয়ে গেল? আমরা আশা করেছিলাম ৫ই আগস্টের পর থেকে, এবং দেশের জনগণ অনেকেই মনে করেছিল যে ৫ই আগস্টের পর থেকে দেশে আইনের শাসন ফিরবে, গণতন্ত্র ফিরবে, বাক স্বাধীনতা ফিরবে, কিন্তু এর কোনোটা আমরা সেই ইউনূস সরকার আমল থেকে আজ পর্যন্ত কিন্তু কোথাও দেখিনি যে এটা রয়েছে। বরঞ্চ যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় গুম খুন এবং কথা বলতে না দেওয়ার জায়গা, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি অত্যাচার নির্যাতন কিন্তু এই পিছাস ইউনূস সরকার করে যাচ্ছে, এবং এখন কিন্তু আমরা সেটা তারেক রহমানকে দেখছি। এই যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চলছে তা আসলে সেই ইউনূসের বিচার শাসনেরই বর্ধিত অংশ বলে জনগণ মনে করছে। ইউনূস যেমন আসিফ মাহমুদের মতো ছাত্রদের উপদেষ্টার চেয়ারে বসিয়ে বিচারের ঊর্ধ্বে তুলে দিয়েছিলেন, তারেক রহমান আজ সেই ধারা বজায় রাখার চেষ্টা করছেন এবং তার নমুনাই আমরা দেখছি। প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা, এখন আদালতের ইশারা আসে উপর মহল থেকে। পুলিশ হত্যার বিচার না হওয়া মানে হলো রাষ্ট্রযন্ত্রের কাছে স্পষ্ট বার্তা দেওয়া, তোমাদের পিটিয়ে মারলেও আমরা বিচার করব না। এতে কি বাহিনীর মনোবল ভেঙে পড়বে না? বা ভেঙে যেটা পড়েছে সেটা কি আর ফিরবে? এতে কি দেশ নৈরাজ্যের দিকে যাবে না? স্বরাষ্ট্রমন্ত্রী সেই রাজাকার বনাম পুলিশের তুলনা কি আসলে বিচার বিভাগকে একটি পরোক্ষ নির্দেশনা ছিল না যে পুলিশ হত্যার কোনো মামলা তোমরা নিবে না? দেখেন, অত্যন্ত দুঃখজনক, পুলিশ ভাইদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি সেই রাজাকার? আজকে আপনাদেরকে সেই রাজাকারের সাথে তুলনা করা হচ্ছে। এই বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে কতটা হেয় প্রতিপন্ন করেছে এই সরকার, আপনি ভেবে দেখুন। আর তাদেরই তাবেদার হয়ে, তাদেরই গোলাম হয়ে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মী, যারা বঙ্গবন্ধুর ভাষণ বাজায়, যারা ৭ই মার্চের ভাষণ বাজায়, যারা জয় বাংলা স্লোগান দেয়, তাদেরকে গ্রেফতার করছেন। আপনাদের পরিণতি আরো আসলে ভয়ঙ্কর সামনে হবে, কারণ আপনারা যেটা করছেন সেটা কোনো রকমই মানবিকতা না। আর এ কারণে কিন্তু ৫ই আগস্টে আপনাদের উপর এভাবে জনগণ হামলে করেছিল, কারণ আপনারাই আওয়ামী লীগ আমলে মানুষের প্রতি, মানুষকে যে অত্যাচার নির্যাতন করেছেন সেটা কিন্তু এই পুলিশ আপনারাই করেছেন। কিন্তু তাই বলে আমি পুলিশের হত্যা চাই না। যদি কোনো পুলিশ অন্যায় কাজ করে থাকে তাহলে বিচার করেন। আমার কথা হলো, এই যে ইউনূস সরকার ১৮ মাস সরকার শাসন করে গেল, যারা অন্যায় করেছিল, যেসব পুলিশ অন্যায় করেছিল, খুঁজে তাদেরকে কেন বিচারে আওতায় নিয়ে আসা হলো না? আমরা তো একজন পুলিশকে দেখিনি, একমাত্র একজন আইজিকে গ্রেফতার করা হয়েছে, আর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তারাও প্রতিহিংসা পরত। তাদের বিরুদ্ধে সে ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা নেই। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন থানার ওসি গুলো যেভাবে মানুষকে নাজেহাল করেছে, অত্যাচার করেছে, সেটা কিন্তু আমরা ভুলিনি। সুতরাং এই বিভিন্ন থানার ওসি যারা ছিল, আমি মনে করি এই ২০১৪-১৫ সাল থেকে যেসব থানার ওসি ছিল, আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত, কারণ তারা প্রত্যেকেই সাধারণ মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, এবং সেটা আমরা ব্যক্তিগতভাবে যদি আমি বলি, সে ধরনের প্রমাণ বা সে ধরনের সাক্ষী হিসাবে আমি বলতে পারি, আমি নিজের চোখে দেখায় না। এই বিচারহীনতার সংস্কৃতি দেশকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এবং যেটা কিন্তু আমরা গত ১৮ মাস দেখেছি যে এই বিচারহীনতার কারণে বিশ্বের কোনো দেশ বাংলাদেশে একটি টাকা বিনিয়োগ করতে আসেনি, আসবেও না। কারণ যেখানে আইনের শাসন থাকবে না, যেখানে মব জাস্টিস থাকবে, যেখানে অন্যায় অত্যাচার থাকবে, প্রতিদিন হিংসা, রাহাজানি, খুন, ছিনতাই, প্রতিদিন
অশান্তি থাকবে, সেখানে আসলে বিদেশি লোক ইনভেস্টমেন্ট করতে আসবে না। তারেকের সরকারের আমলে যে প্রকৃত আইনের শাসন অধরা থাকবে তা আজ দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে দিনে দিনে। রাজনীতি বাদ দিন, একবার মানবিকতার চোখে তাকান। যে পুলিশ সদস্যটি মারা গেল, তিনি কি কেবল একটি ইউনিফর্মে ছিলেন? না, তিনি ছিলেন কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান। তাকে হত্যার পর যখন রাজপথে উল্লাস করা হয় আর সরকার যখন সেই খুনিদের আইনি ঢাল দেয়, তখন কি আপনাদের বিবেক নাড়া দেয় না? জুলাই আন্দোলনে সাধারণ ছাত্ররা যেমন রক্ত দিয়েছে, তেমনি অনেক পুলিশ সদস্য শিকার হয়েছেন রাজনৈতিক রোষানলে। অপরাধ যদি পুলিশ করে থাকে তবে তার বিচার হোক, এটা আমাদেরও দাবি। কিন্তু পুলিশকে হত্যা করা কি কোনো সমাধান? আর সেই হত্যার মামলা যদি আদালতে ফিরিয়ে দেয়, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? আদালত কেন অভিযোগটি আমলে নিয়ে তদন্তে নির্দেশ দিল না? অন্তত পুলিশ ইনভেস্টিগেশন তো হতে পারত। কেন শুরুতেই টুটি চেপে ধরালো না? এটি কি এই সরকারের নতুন ডেমোক্রেসি? আসিফ মাহমুদের মতো প্রভাবশালীরা যখন রক্ষা কবচ পায়, তখন বুঝতে হবে 5ই আগস্ট কেবল ক্ষমতার রদবদল হয়েছে, মানুষের অধিকারে কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি এখানে পুলিশের কিছু দায় রয়েছে। আজকে পুলিশ হত্যার যদি বিচার না হয়, তাহলে আমি মনে করি আজকে পুলিশদের সমস্ত সার্ভিস বন্ধ করে দেওয়া উচিত। আসামি গ্রেপ্তার করা, বিভিন্নভাবে সরকারের নির্দেশনা যে গ্রেপ্তার চলছে, যেগুলো যেগুলো বেআইনি গ্রেপ্তার, সেই গ্রেপ্তার গুলো থেকে তাদের, এই যে আওয়ামী লীগ নেতা কর্মীদের শুধু জয় বাংলা বলার কারণে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই যে অন্যায্য গ্রেপ্তার, এগুলো না করা। থানা থেকে, কোর্ট থেকে, জেল থেকে এই যে আসামিদের আনা নেওয়া, সেগুলোতে না করা। আমি মনে করি পুলিশের উচিত তার কোনো সার্ভিস, আদালত, যে আদালত পুলিশের বিচার, হত্যার বিচারের আমলে নিতে চায় না, আমি মনে করি সেই আদালতকে পুলিশেরও কোনো সার্ভিস দেওয়া উচিত না। দর্শক মনে রাখবেন, আজ আদালত আপনার কার ইশারায় মামলা নিচ্ছে না আমরা সেটা জানি। এই তারেক রহমান সরকারের ইশারায় মামলা নিচ্ছে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারদের দোহাই দিয়ে খুনিদের বাঁচাচ্ছেন, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিচারের হাত থেকে কোনো খুনি শেষ পর্যন্ত রক্ষা পায়নি। প্রকৃতি তার নিজের নিয়মে বিচার করে, কারো মাফ নেই। আজ যারা আসিফ মাহমুদকে রক্ষা করছেন, একদিন আপনাদেরও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন হয়তো এই চাটুকর বিচারকরা থাকবে না, এই তোষামতকারী পুলিশ বাহিনীও থাকবে না। তবে হ্যাঁ, এই যে এখন যারা আদালত চালাচ্ছেন যেসব বিচারক, আমি মনে করি তাদেরও লিস্ট থাকা উচিত। ভবিষ্যতে এদেরকেও বিচারের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। পুলিশ হত্যার বিচার হচ্ছে না বলে আজ উল্লাস করার কিছু নাই। রক্তের দাগ মুছতে অনেক সময় লাগে। জালাল হোসেনের মতো হাজারো মানুষের দীর্ঘ নিঃশ্বাস একদিন এই দাম্ভিক সিংহাসনকে পুড়িয়ে ছারখার করে দেবে। তারেক রহমানের সরকার আজ যা করছে তার চরম মূল্য দিতে হবে অদূর ভবিষ্যতে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, একটি খুনের মামলা যখন আদালত ফিরিয়ে দেয়, তখন সেই রাষ্ট্রের মৃত্যু হয়। আসিফ মাহমুদ সহ 42 জনের বিরুদ্ধে মামলা না নেওয়া প্রমাণ করে যে বাংলাদেশের বিচার বিভাগ আজ পরাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই নির্লজ্জ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ হত্যার বিচার না করা মানে হলো সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় মদদ দেওয়া। আমরা চাই প্রতিটি হত্যার বিচার হোক, আমরা চাই প্রকৃত আইনের শাসন হোক। দর্শক, আপনারা কি মনে করেন আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলা না নেওয়া কি আসলেই ন্যায় বিচার হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সেই রাজাকার তুলনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমাদেরকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে এই ভয়াবহ বিচারহীনতার কথা সবার কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।